হ্যালো মাই ডিয়ার জুনিয়র্স, আবার চলে এসেছি বায়োলজি লাইভ ক্লাসের 6th এপিসোডে। তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তোমাদের সাথে লাইভ ক্লাসটিতে আছি আমি শামিমা জাহিদ প্রীতি, অধ্যয়নরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। আজকে আমি একটি ক্লাস নিয়েছিলাম কিছুক্ষণ আগে, সেটি ছিল এপিসোড 5। এখন আমি নিব এপিসোড 6। আমরা ব্যাকটেরিয়ার এপিসোড 5-এ ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছি। এখন এপিসোড 6-এ আমরা ব্যাকটেরিয়ার আরও কিছু পার্ট বাকি ছিল, ব্যাকটেরিয়ার গঠন, ব্যাকটেরিয়ার জনন। এখন আমরা ব্যাকটেরিয়ার গঠন এবং ব্যাকটেরিয়ার জনন নিয়ে পড়ব। তোমরা যারা একাডেমিক স্টেজে আছো এবং যারা অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ, তোমাদের সবাইকে আজকের এই লাইভ ক্লাসটিতে স্বাগতম। একাডেমিক স্টেজে যারা আছো তাদের জন্য বিস্তারিত আলোচনা করব এবং যেসব এমসিকিউগুলো ইম্পর্টেন্ট তাদের জন্য অ্যাডমিশন টেস্টে যারা দিবে সামনে তাদের জন্য স্পেসিফিকলি বলে দিব। আশা করি তোমরা সবাই একই সাথে জয়েন করবে এবং কমেন্ট সেকশনে কে কোন কলেজ থেকে ক্লাসটি করছো কমেন্টে বলে দিবে, এবং আমার ভয়েস ভালোভাবে শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা কমেন্ট সেকশনে বলে দিবে। আর একটা কথা বলি, ক্লাসগুলো স্পন্সর করেছে রিডার প্লাস পাবলিকেশন। রিডার প্লাস পাবলিকেশনের একটি বায়োলজি অ্যাডমিশন টেস্টের বই আছে, বইটির নাম হচ্ছে বায়োলজি প্লাস। তোমরা চাইলে বইটি কিনে নিতে পারো, রিডার প্লাস পাবলিকেশন থেকে তোমরা চাইলে বইটি কিনে নিতে পারো। তোমাদের জন্য এই সুন্দর সুন্দর ক্লাসগুলো আয়োজন করছে রিডার প্লাস পাবলিকেশন। এখন আজকে যেহেতু ব্যাকটেরিয়া সম্পর্কে অনেক কিছুই বলছি, আজকে ব্যাকটেরিয়াটি শেষ করে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা জানতে যাচ্ছি ব্যাকটেরিয়ার গঠন সম্পর্কে, একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। বিপুল ধার বলেছে সে চট্টগ্রাম থেকে দেখছে। ধন্যবাদ তোমাকে। আশা করি তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাবে। তোমরা যারা দেখছো তোমাদের ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে মেনশন করবে, যাতে করে লাইভ ক্লাসটি কেউ মিস না করে। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবে, আমি চেষ্টা করব তোমাদের কোশ্চেনের উত্তর করার। এখন আমরা জানতে যাচ্ছি একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। ব্যাকটেরিয়ার গঠন। তোমাদের মধ্যে অনেকেই আজকে এখন নতুন জয়েন করেছো। আমি পড়াছিলাম বোটানির 4th চ্যাপ্টার অণুজীব চ্যাপ্টারটি আমি শুরু করেছিলাম। দেখতে দেখতে আজকে এপিসোড 6 চলে এসেছি। 6 এপিসোডে তোমাদের সাথে আজকে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। 1, 2, 3, 4, 5 এপিসোডে আমি ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করেছি। এই সবগুলো এপিসোডই নোট বাস্কেট গ্রুপে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তোমাদের যাদের বোঝার সমস্যা হচ্ছে আশা করি তোমরা দেখে নিবে। একজন কমেন্ট করেছে, সমুদ্র কমেন্ট করেছে, সে নারাইল থেকে দেখছে। ধন্যবাদ সমুদ্র তোমাকে দেখার জন্য। তুমি তোমার প্রিয় বন্ধুদেরকে কমেন্ট সেকশনে মেনশন করে দাও। আচ্ছা, এখন আমরা পড়ায় আসি। আজকে আমরা পড়তে যাচ্ছি ব্যাকটেরিয়ার গঠন। ব্যাকটেরিয়ার গঠন যা একাডেমিক স্টেজে আছো একদম ডিটেলসে জানা খুব ইম্পর্টেন্ট, আর যারা অ্যাডমিশন স্টেজে আছো ব্যাকটেরিয়া গঠনটাকে খুব ট্রিকিলি জানতে হবে তোমাদেরকে। তাহলে এখন আসি ব্যাকটেরিয়া গঠন নিয়ে। ব্যাকটেরিয়া গঠন যখন পড়বে তোমাদেরকে জানতে হবে প্রথমে কোষ প্রাচীর। কোষ প্রাচীর নিয়ে জানতে হবে। তারপর হচ্ছে জানতে হবে ক্যাপসিউল। তারপর তোমাদের জানতে হবে ফ্লাজেলা। তারপর পিলি। তারপর প্লাজমা মেমব্রেন। তারপর হচ্ছে প্লাজমা মেমব্রেন, মেসোজোম,
এখানে অনেকগুলো টার্ম আছে, তোমাদের কাছে এতগুলো টার্ম দেখে হয়তো তোমরা ভয় পেয়ে যেতে পারো, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। আমি ছবি এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, আশা করি তোমাদের ভীতি কেটে যাবে। ক্রোমোজোম, এই টার্মগুলো তোমরা সবসময় জানবে, একটি কোষ সম্পর্কে পড়তে গেলেও জানবে, সবসময় ওই টার্মগুলোর সাথে তোমরা পরিচিত হবে। প্লাজমিড, এখন আসি কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি? আমি এখন একটি ব্যাকটেরিয়া ছবি আঁকছি। আমি একটি ব্যাকটেরিয়া ছবি আঁকার চেষ্টা করছি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবে। এই যে আমি একটা ব্যাকটেরিয়া একটি কাঠামো আঁকার চেষ্টা করেছি। এই কাঠামোর বাহিরের দিকে যে দেয়ালটি আমরা দেখতে পাচ্ছি, এই দেয়ালটির নাম হচ্ছে বাহিরের দিকে। আমি সেকেন্ড যে লেয়ারটি এঁকেছি, বাহিরের দিকে যে দেয়ালটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর নিয়ে যখন আমরা পড়বো তখন খুব ইম্পর্ট্যান্ট কিছু অ্যাডমিশন টেস্ট যারা দিবে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তোমরা কোষ প্রাচীর কী দিয়ে গঠিত? কোষ প্রাচীর হচ্ছে মিউরিন বা পেপটিডোগ্লাইকান নামক মিউকোপ্রোটিন দিয়ে গঠিত। মিউরিন বা পেপটিডোগ্লাইকন ওয়ার্ড দুটি খুব ভালোভাবে মনে রাখবে। মিউরিন বা পেপটিডোগ্লাইকন, মিউরিনটাই খুব বেশি আসে, মিউরিনটা মনে রাখবে, পাশে পেপটিডোগ্লাইকনটাও মনে রাখবে। এখন হচ্ছে এই পেপটিডোগ্লাইকন কিছু পরিমাণ মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড দিয়ে গঠিত। এখানে এই যে কোষ প্রাচীরের মধ্যে কিছু অ্যাসিড থাকে, পেপটিডোগ্লাইকনের সাথে মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড একসাথে যুক্ত হয়ে কোষ প্রাচীরটা তৈরি করে। তারপর আসি ব্যাকটেরিয়াতে পেপটিডোগ্লাইকন স্তরটা থাকে বেশ পুরো, যা ক্রিস্টাল ভায়োলেট রং ধরতে পারে। হ্যাঁ, যে আমরা লাস্ট ক্লাসে বলেছি ব্যাকটেরিয়া হচ্ছে দুই ধরনের, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভ যেসব ব্যাকটেরিয়াগুলো থাকে তাদের এই যে কোষ প্রাচীরটা থাকে বেশ পুরু। কেন বেশ পুরু? বেশ পুরু থাকার কারণটা হচ্ছে যেন সে কালারটাকে অ্যাবজর্ব করতে পারে। আমরা জানি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলো ভায়োলেট কালারকে অ্যাবজর্ব করে। ভায়োলেট কালারকে অ্যাবজর্ব করার জন্য তার প্রাচীরটা হতে হয় বেশ পুরু। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আমরা একটি ছোট ক্ষুদ্রতম ব্যাকটেরিয়ার নাম জানব, মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা হচ্ছে একটি ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া যার কিনা জড়প্রাচীর বলতে গেলে নেই, এই কোষ প্রাচীরটা বলতে গেলে নেই। কার নেই? মাইকোপ্লাজমাতে জড়প্রাচীর বলতে গেলে নেই। মাইকোপ্লাজমা হচ্ছে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া। আর এই যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটাকে লাইসোজাইম এনজাইমটা বিগলিত করে ফেলতে পারে। এখন আসি আমরা ক্যাপসিউল জিনিসটা হচ্ছে, কোষ প্রাচীর হচ্ছে সেকেন্ড লেয়ারটি, ক্যাপসিউল হচ্ছে এই সেকেন্ড লেয়ারের পর আরেকটি লেয়ার থাকে। কিছু কিছু ব্যাকটেরিয়াতে এই সেকেন্ড লেয়ারের পর আরেকটি লেয়ার থাকে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমি আঁকছি, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। কিছু কিছু ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীরের উপরে আরেকটি লেয়ার থাকে, সেটাকে বলা হচ্ছে ক্যাপসিউল। একজন কমেন্ট করেছে সে ঝিনাইদহ থেকে দেখছে। ঝিনাইদহ, আচ্ছা ঠিক আছে, দেখতে থাকো তুমি। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ক্যাপসুলটা বেসিক্যালি কার্বোহাইড্রেট বা
জটিল কার্বোহাইড্রেট বা পলিপেপটাইড দিয়ে গঠিত হয়। এটি একটি পুরো স্তর। কোষ প্রাচীরের উপর যে স্তরটি আছে তাকে আমরা কি বলছি? ক্যাপসিউল। ক্যাপসিউল বলছি। ক্যাপসিউল এই স্তরটিকে আমরা স্লাইম স্তরও বলতে পারি। ক্যাপসিউল যে সবসময় থাকতে হবে এমনটা কিন্তু না। প্রতিকূল অবস্থা যখন হবে, ব্যাকটেরিয়া নিজেকে রক্ষা করার জন্য এই ক্যাপসিউলটা তৈরি করে থাকে। ক্যাপসিউলকে আমরা স্লাইম স্তরও বলতে পারি। কি বলতে পারি? স্লাইম স্তর। স্লাইম স্তরও বলতে পারি। এখন আসি ফ্লাজেলা। লাস্ট এপিসোডে আমি ফ্লাজেলা নিয়ে বলেছিলাম, ফ্লাজেলার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়। এখন আমরা জানবো এই ফ্লাজেলা জিনিসটা কি। ফ্লাজেলা জিনিসটা হচ্ছে ব্যাকটেরিয়াতে নলাকার রড বিশেষ একটি জিনিস হচ্ছে ফ্লাজেলা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমি ফ্লাজেলা আঁকানোর চেষ্টা করেছি। আচ্ছা, একজন জয়া ঘোষ কোশ্চেন করেছে, আপু এটা কোন ক্লাসে পড়া? এটা হচ্ছে বোটানি 4th চ্যাপ্টার অণুজীবের সেকেন্ড পার্ট, ব্যাকটেরিয়ার গঠন সম্পর্কে আমি পড়াচ্ছি। তুমি যদি লাস্ট ভিডিওগুলো দেখে না থাকো তাহলে নোটবাস্কেট গ্রুপে পাবে, লাইভগুলো আছে, আর ইউটিউবে আশা করি পেয়ে যাবে। নোটবাস্কেট যে চ্যানেলটি আছে সেটিতেও পেয়ে যাবে। এখন আমরা দেখি ফ্লাজেলা। ফ্লাজেলা নিয়ে পড়ছিলাম। এই ফ্লাজেলা আমাদের অ্যাডমিশন স্টেজে যারা আছো তাদের জন্য একটি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, ফ্লাজেলাতে কোন প্রোটিন থাকে? দেখো, ফ্লাজেলার সাথে খুব রিলেটেড একটি প্রোটিন থাকে। প্রোটিনটির নাম হচ্ছে ফ্লাজেলিন। ফ্লাজেলার সাথে খুব রিলেটেড একটি টার্ম হচ্ছে ফ্লাজেলিন। আশা করি বুঝতে পারছো, ফ্লাজেলিন। এই ফ্লাজেলা, আমরা যে ফ্লাজেলার কথা বলছি, ফ্লাজেলা হচ্ছে 3টা অংশ থাকে। 3টা অংশ হচ্ছে সূত্র, এই যে লম্বা জিনিসটা দেখছি এটা হচ্ছে সূত্র। হুক, এটা হতে পারে, এটা হুক। আর হচ্ছে ভেজাল বডি তো আমরা জানি। ভেজাল বডি জিনিস, ভেজাল বলতে আমরা বেসমেন্টের সাথে অ্যাটাচড কিছু বুঝি। ভেজাল বডি হচ্ছে ফ্লাজেলামকে প্লাজমা মেমব্রেন হচ্ছে এটি। ফার্স্ট যে লেয়ারটি থাকে এটি হচ্ছে প্লাজমা মেমব্রেনের সাথে ভেজাল বডির দ্বারা ফ্লাজেলা ব্যাকটেরিয়াতে যুক্ত থাকে। আশা করি ফ্লাজেলা জিনিসটি বুঝে গিয়েছো। ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে গঠিত। ফ্লাজেলিন। আচ্ছা, এখন আসি পিলি জিনিসটা কি? অনেকে আবার পিলি আর ফ্লাজেলার মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করে ফেলে, তাই তোমরা ভালো করে দেখো। পিলি হচ্ছে একদম কাটার মতো দেখতে। দেখো, পিলি যদি দেখতে কেমন বলা হয় তাহলে ক্ষুদ্র, দৃঢ়, সংখ্যায় অধিক, লোম সদৃশ। আমরা আশা করি আমরা অনেকেই অগি অ্যান্ড ককরোচ কার্টুনটি দেখেছি। কার্টুনটিতে এমন কাটার মতো অগিতে থাকে একটা টার্ম আমরা অনেকেই দেখেছি। এই যে দেখো, অগিতে না, ককরোচগুলোতে মোস্ট প্রবাবলি থাকে, আমার নিজেরই মনে নেই, কিন্তু তোমরা দেখবে এই ধরনের কাটার মতো লোম সদৃশ অঙ্গ দেখে থাকবে। এটাই হচ্ছে পিলি হচ্ছে দুপাশে দুটা থাকে। কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পিলি আমরা দেখতে পাই। আমরা একটু আগে জেনেছি ফ্লাজেলা হচ্ছে ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। আর পিলিতে এমন একটা প্রোটিন আছে, প্রোটিনটার নাম হচ্ছে পিলিন। দেখো, তুমি যখন এগুলো পড়বে, ফ্লাজেলা পড়ছো, ফ্লাজেলার প্রোটিনটা কি হতে পারে? ফ্লাজেলিন। ওয়ার্ডটা ম্যাচিং, তুমি খুব দ্রুত মনে করতে পারবে। আবার যখন পিলি পড়ছো, পিলির প্রোটিনটা কি হবে? খুব দ্রুত মনে করতে পারবে, পিলিন। পিলিন দিয়ে কি করে?
পিলিন হচ্ছে গনোরিয়া ব্যাকটেরিয়া পিলি দ্বারা পোষক কোষের সাথে যুক্ত থাকে। আচ্ছা, পোষক কোষ তোমরা বুঝোই, হোস্ট যাকে বলি, আরেকটার সাথে যার সাথে আশ্রয় নেয়, যার থেকে আশ্রয় নেয় বা যার উপর আক্রমণ করে তাকে আমরা পোষক কোষটা বলে থাকি। গনোরিয়া ব্যাকটেরিয়াগুলো পিলি দিয়ে পোষক কোষের সাথে অ্যাটাচ হয়। আমরা অনেকে বিল্ডিং সেট লাগিয়ে থাকি, বিল্ডিং সেট দিয়ে খেলে থাকি। বিল্ডিং সেটে তোমরা কিছু কিছু বিল্ডিং সেট দেখবে যেগুলোতে হচ্ছে কি একটা কর্নার থাকে, এমন একটা কর্নার থাকে, আবার এমন করে কিছু কর্নার থাকে। ধরো এই কর্নারটাকে তুমি এখানে অ্যাটাচ করলে এখানে সংযুক্ত হয়েছে, আবার এই কর্নারটাকে এখানে অ্যাটাচ করলে সংযুক্ত হয়েছে। আমরা বিল্ডিং সেট ইউজ করে থাকি। বিল্ডিং সেট দিয়ে ছোটোবেলায় অনেকেই খেলেছি। বিল্ডিং সেটগুলো দেখবে এমন করে একটা একটার সাথে যুক্ত হয়, অর্থাৎ এখানে কিছু জিনিস আছে যেগুলো কিনা একটা একটার সাথে অ্যাড হচ্ছে। ঠিক সেই রকমই হচ্ছে পিলিটা হচ্ছে যাকে আক্রমণ করবে পোষকের মধ্যে প্রথমে পিলিটাই ঢুকে যাবে। আশা করি তোমরা পিলি টার্মটি ভালোভাবেই বুঝতে পেরেছো। এখন আসি প্লাজমা মেমব্রেন জিনিসটি কি? প্লাজমা মেমব্রেন হচ্ছে এই যে সাইটোপ্লাজম, এখানে সাইটোপ্লাজমকে ঘিরে যে মেমব্রেনটি আছে একে আমরা বলছি প্লাজমা মেমব্রেন। এটি হচ্ছে প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনে কোলেস্টেরল থাকে না। যাই হোক, এখন প্লাজমা মেমব্রেন থেকে আসি মেসোজোম টার্মটা হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য একটি নতুন টার্ম। আমি দেখতে পাচ্ছি এখন আমাদের সাথে অনেকে জয়েন হয়েছে। তোমরা যারা জয়েন হয়েছো তারা তোমাদের প্রিয় বন্ধুদেরকে মেনশন করে দাও যাতে করে কেউ এই ক্লাসগুলো মিস না করে। এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কোশ্চেনটি করবে, আমি চেষ্টা করব তোমাদের কোশ্চেনের উত্তর করার। এখন আসি মেসোজোম। ব্যাকটেরিয়া কোষে প্লাজমা মেমব্রেন কখনো ভেতরের দিকে ভাঁজ হয়ে থলির মতো সৃষ্টি করে। কিভাবে? এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনটা এই যে ধরো একটা প্লাজমা মেমব্রেনটা এসে দেখতে পাচ্ছ না, এই যে ধরো এটা একটা প্লাজমা মেমব্রেনটা মাঝখানে এমন করে ভাঁজ হয়ে গিয়েছে। এখন এখানে দেখাই, এই ব্যাকটেরিয়াতে প্লাজমা মেমব্রেন এভাবে ভাঁজ হয়ে গিয়েছে, আর এই ভাঁজযুক্ত একটা থলির মতো হয়ে গেছে। এই থলিটাকেই বলা হচ্ছে মেসোজোম। প্লাজমা মেমব্রেন থলির মতো হয়ে গিয়েছে, একে বলা হচ্ছে মেসোজোম। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার একটা স্পেশাল জিনিস, মেসোজোম। এখন আসি সাইটোপ্লাজমে তোমরা ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে ক্রোমাটোফোর পাবে, যেটা কিনা ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে কি পাবে? একটা স্পেশাল জিনিস, ক্রোমাটোফোর। সাইটোপ্লাজমে ক্রোমাটোফোর পাবে। এই ক্রোমাটোফোরটা হচ্ছে তখনই থাকবে যখন তরুণ অবস্থায় থাকবে। ক্রোমাটোফোর কখন থাকবে? তরুণ। যখন সে তরুণ থাকবে তখন ক্রোমাটোফোরটা তার মধ্যে থাকবে, ব্যাকটেরিয়ার মধ্যে থাকবে। কিন্তু যখন বয়সটা বৃদ্ধি পাবে, ব্যাকটেরিয়াটা আস্তে আস্তে দীর্ঘদিন বড় হয়ে যাবে, তার এজ হয়ে যাবে, তখন এই ক্রোমাটোফোর থাকবে না। তখন এই ক্রোমাটোফোর গহ্বর হয়ে যাবে, এই যে ফাঁকা গহ্বরে পরিণত হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ক্রোমাটোফোরটাকে বলা হয় ব্যাকটেরিয়া ক্ষুদ্র দানার আকারে। না, ক্রোমাটোফোর হচ্ছে আলাদা একটা জিনিস। ক্রোমাটোফোর সাইটোপ্লাজমে ক্রোমাটোফোর থাকে। ব্যাকটেরিয়াতে ভলিউটিন নামক ক্ষুদ্র দানা থাকে। আমি ভলিউটিন দেখানোর চেষ্টা করি। ভলিউটিন নামক ক্ষুদ্র দানা থাকে। এই যে ব্যাকটেরিয়াতে ক্ষুদ্র দানা থাকে, এই দানাগুলো যখন ব্যাকটেরিয়াটা ছোট থাকবে তখন থাকবে। এগুলোর নাম হচ্ছে ভলিউটিন।
আর এই দানাগুলো যখন ব্যাকটেরিয়াটা বয়োবৃদ্ধি হবে অর্থাৎ বয়স হয়ে যাবে তখন এই দানাগুলো থাকবে না, এই দানাগুলো তখন গহ্বর হয়ে যাবে, খালি গহ্বর অর্থাৎ কোষ গহ্বর, ফাঁকা গহ্বরে পরিণত হয়ে যাবে। অর্থাৎ আমরা কি দেখছি, ভলিউটিন বয়োবৃদ্ধির সাথে সাথে গহ্বরে পরিণত হয়ে যাচ্ছে, গহ্বরে পরিণত হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা সাইটোপ্লাজম জেনেছি, সাইটোপ্লাজমের ভেতরে ভলিউটিন ছিল, ভলিউটিনটা হচ্ছে গহ্বরে পরিণত হয়ে যায়। এখন আসি আমরা ক্রোমোজোমে। আমরা যখন ব্যাকটেরিয়া ক্লাস শুরু করেছিলাম তখন আমরা বলেছিলাম যে ব্যাকটেরিয়াতে ডিএনএ সমৃদ্ধ অঞ্চলকে নিউক্লিয়েট বলা হয়। ডিএনএ সমৃদ্ধ অঞ্চল যেখানে থাকে সেটাকে হচ্ছে নিউক্লিয়েট বলা হচ্ছে। ডিএনএটা যেই জায়গাতে থাকে ওই এরিয়াটাকে নিউক্লিয়েট বলা হয়। প্লাজমিড হচ্ছে নিজে বিভাজিত হতে পারে এমন ক্ষমতা সম্পন্ন এবং অল্প পরিমাণে জিন থাকে একটি ডিএনএ অণু, অর্থাৎ এই জায়গাটাকে নিউক্লিয়েট বলা হয়। আর এই যে আমি একটা গোল্লা এঁকেছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, একটা সার্কেল এঁকেছি, এই সার্কেলটিকে বলা হয় প্লাজমিড, যেটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াল ডিএনএ নামেও পরিচিত। আশা করি এই যে আমি কথা ছলে ছলে তোমাদেরকে বলতে বলতে ব্যাকটেরিয়ার সম্পূর্ণ ছবিটি এঁকে ফেলেছি। জানি না কতটুকু ভালো হয়েছে, কিন্তু আমি চেষ্টা করেছি ভালো করে আঁকার। মাঝে আমি রাইবোজোমটা দেখাই তোমাদেরকে, মাঝে রাইবোজোম থাকে। রাইবোজোমটা দেখতে কিছুটা ফুলের মতো। যাদের আঁকতে প্রবলেম হয় আশা করি আমার ছবিটা অনেক শর্টকাটে তোমাদেরকে আঁকানো শিখিয়ে দিতে পারবে। আর অনেকগুলো ফ্লাজেলা আছে, ফ্লাজেলাগুলো এঁকে ফেলবে। এটাই হচ্ছে একটি আদর্শ ব্যাকটেরিয়া গঠন। আশা করি তোমরা ব্যাকটেরিয়া গঠন সম্পর্কে বুঝেছো। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবে, আর বুঝতে পারলেও অবশ্যই জানিয়ে দিবে। এখন আমরা ব্যাকটেরিয়া জনন নিয়ে পড়ব। ব্যাকটেরিয়া জনন প্রক্রিয়া নিয়ে পড়তে যাচ্ছি। এখন আমরা ব্যাকটেরিয়া জনন পড়তে যাচ্ছি। ব্যাকটেরিয়া জনন যখন পড়ব তখন আমাদের জানতে হবে প্রথমত কোন কোন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া জনন প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকে। ব্যাকটেরিয়া হচ্ছে মূলত দ্বিবিভাজন, যৌন জনন আর অযৌন জনন, এই তিনটি প্রক্রিয়ায় তার জনন প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকে। প্রধানত কিন্তু ব্যাকটেরিয়া করে থাকে দ্বিবিভাজন প্রক্রিয়া, দ্বিভাজন প্রক্রিয়া করে থাকে। বারবার টার্মটি মনে রাখার চেষ্টা করবে। তারপর হচ্ছে অযৌন জনন, অযৌন জনন দিয়ে করে থাকে। তারপর হচ্ছে যৌন জনন। এই তিনটি টার্ম হচ্ছে ব্যাকটেরিয়া জনন প্রক্রিয়া যখন তুমি পড়বে তখন এই তিনটি টার্ম নিয়ে জানবে। এখন আসি দ্বিভাজন প্রক্রিয়া। তোমরা খুব মনোযোগ দিয়ে, এখন আমি ছবিগুলো আঁকাবো, তোমরা আশা করি খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে। তোমরা যারা একাডেমিক স্টেজে আছো তোমাদের ছবি আঁকতে হতে পারে পরীক্ষার সময়, ব্যাকটেরিয়া জনন নিয়ে কোশ্চেন আসতে পারে। সৃজনশীল কোশ্চেনে দেখবে গ অথবা ঘয়ে চলে এসেছে, তোমরা চেষ্টা করবে ছবি এঁকে দেওয়ার। আর এখন আমি বোঝানোর চেষ্টা করবো। আর যারা অ্যাডমিশন স্টেজে আছো, দ্বিভাজন প্রক্রিয়ার অ্যাডমিশনে কিছু কোশ্চেন আছে, আমি লিখতে লিখতে তোমাদেরকে দেখিয়ে দিব। এখন আসি দ্বিভাজন প্রক্রিয়াটাই দেখাই। দ্বিভাজন প্রক্রিয়া প্রক্রিয়ায় প্রথমে ধরে নাও এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া কোষ। এই ব্যাকটেরিয়া কোষে হচ্ছে ডিএনএ, ডিএনএ কোষ প্রাচীর, আর এটা হচ্ছে ডিএনএ। ধরলাম এটা হচ্ছে মাতৃকোষ। এখন এই ব্যাকটেরিয়া যে ডিএনএটা প্রথমে অবস্থানটা তুমি দেখো, তোমরা আশা করি দেখতে পাচ্ছ ব্যাকটেরিয়া এই ডিএনএর অবস্থানটা।
ব্যাকটেরিয়া ঠিক মাঝামাঝি অবস্থানে ডিএনএটা আছে, দুই প্রান্তের মাঝামাঝি অবস্থানে। তারপর কি হচ্ছে, তারপর হবে এই যে ডিএনএ, এই ডিএনএটা প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত হবে। ডিএনএটি প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত হয়েছে। তারপরে ধাপে কি হবে, তারপরে ধাপে আচ্ছা, তারপর ধাপটা এখানে না এঁকে এখানে আঁকি, বড় করে এঁকে দেখাই। এরপরে 3 নম্বর ধাপে তোমরা দেখতে পাবে, 1 নম্বর ধাপে আমরা দেখেছি ব্যাকটেরিয়ার ভেতরে যে ডিএনএটি থাকে সেটি মাঝামাঝি অবস্থানে থাকে। 2 নম্বর ধাপে আমরা দেখেছি ব্যাকটেরিয়ার মধ্যে যে ডিএনএটি থাকে এই ডিএনএটি প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত অবস্থায় থাকে। এখন 3 নম্বরে আমরা দেখব এই যে ডিএনএ নিয়ে এত কথা বলছি, এই ডিএনএটা হচ্ছে 2 নম্বর স্তর থেকে প্রতিলিপনটা শুরু করে। প্রতিলিপন হচ্ছে রেপ্লিকেশন মানে ডিএনএ হচ্ছে বিভক্ত হয়ে যাবে, ডিএনএ আরেকটা ডিএনএ সৃষ্টি করবে। 3 নম্বর ধাপে 2 নম্বর ধাপ থেকে হচ্ছে তার সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়ে যায়, 3 নম্বর ধাপে সৃষ্টি করেই ফেলে, আরেকটা ডিএনএ তৈরি হয়েই যায়। দুটো ডিএনএ তৈরি হয়ে গিয়েছে। দুটো ডিএনএ তৈরি হওয়ার পর কোষ প্রাচীরে যে প্লাজমা মেমব্রেন, আমি বেসিক্যালি প্লাজমা মেমব্রেনটাই তোমাদেরকে দেখাতে চেষ্টা করছি। এই প্লাজমা মেমব্রেনটি বৃদ্ধি পেয়ে কোষের 2 প্রান্তের মাঝখানে ঘটে। আচ্ছা, কোষ প্রাচীর এবং প্লাজমা মেমব্রেনের বৃদ্ধি এখন হচ্ছে বড় হবে। এই যে দেখছো না, এগুলো ছোট, যেহেতু এখন দুটো ডিএনএকে জায়গা দিতে হচ্ছে সেহেতু এই যে কোষের যে সাইজটি এটি বড় হয়ে যাবে। কোষের সাইজটি বড় হবে। কতটুকু বড় হয়েছে আচ্ছা আমি একটু দেখানোর চেষ্টা করি। যদি ধরি আগে কোষের সাইজটি ছিল এমন, এখন ঠিক এইটুকু বড় হয়েছে, মাঝের জায়গাটুকু বড় হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসি তারপরের ধাপে হচ্ছে এই যে বৃদ্ধিটা, তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ প্লাজমা মেমব্রেনে একটা বৃদ্ধি ঘটেছে। বৃদ্ধিটা কোথায় ঘটেছে? বৃদ্ধিটা হচ্ছে মাঝ বরাবর ঘটেছে। এখন এই বৃদ্ধি পেতে 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 একসময় তারা দুটা কোষ তৈরি হওয়ার দিকে ধাবিত হবে। দুটা কোষ তৈরি হওয়ার জন্য আমরা কোষ বিভাজন যখন টেলোফেজ স্টেজটা পড়েছিলাম, আমি জাস্ট এমনি বলছি কিন্তু এটার সাথে এটা খুব রিলেশন নেই, আমি জাস্ট বোঝানোর জন্য। টেলোফেজ স্টেজটাতে তোমরা দেখেছিলে কোষ প্রাচীরের মাঝে একটি বিভেদ তল সৃষ্টি হয়, ভাঁজ হয়ে যায়। অর্থাৎ দুটা কোষ যখন তৈরি হতে হবে তখন একটি বিভেদ তল সৃষ্টি হবে আর ভাঁজ হয়ে যায়। আশা করি তোমাদের মনে আছে, তোমরা নবম দশম শ্রেণীতেও পড়েছিলে। এখন দেখো এই কোষের এই জায়গাটা ভাঁজ সৃষ্টি করতে থাকবে। কারণ তাদের উদ্দেশ্য কি? ভাঁজ সৃষ্টি করে একসময় পৃথক হয়ে তারা দুটো কোষ সৃষ্টি করবে। জনন প্রক্রিয়া হচ্ছে বংশবৃদ্ধি প্রক্রিয়া, আর বংশবৃদ্ধি প্রক্রিয়ার উদ্দেশ্যই থাকবে তোমার বেশি সংখ্যক কোষ সৃষ্টি করা। তাহলে এখন দেখো মাঝে ভাঁজ হয়ে গিয়েছে। বেসিক্যালি তোমার প্রথমে ব্যাকটেরিয়াটা ছিল কতটুকু? ব্যাকটেরিয়াটা ছিল, আমার অরেঞ্জ কালার মার্কার পেন দিয়ে আমি যেটা কালার করেছি এটি ছিল প্রথমত ব্যাকটেরিয়ার যে সাইজ, সেই সাইজটি। পরে ব্যাকটেরিয়া বৃদ্ধি ঘটে ব্যাকটেরিয়াটি হচ্ছে ভেতরের দিকে ঢুকতে থাকে। অর্থাৎ ব্যাকটেরিয়ার মেইন উদ্দেশ্য সে এখন দ্বিভাজন, দুই ভাগে ভাগ হয়ে, দ্বিভাজন প্রক্রিয়ার মানেটা হচ্ছে তার কোষ, এই যে তার এই ডিএনএ নিউক্লিয়ার বস্তু দুই ভাগ হয়ে যাবে, দ্বিভাজন ঘটবে।
আর এভাবে যখন নিউক্লিয়ার বস্তু দ্বিভাজন করবে তার সাথে পরে প্লাজমা মেমব্রেনেরও ভাগ ঘটবে, ভাগ হয়ে কোষ প্রাচীরও বিভক্ত হয়ে যাবে। বিভক্ত হয়ে একটা সময় এটা ছিল হচ্ছে মাতৃকোষ। এই মাতৃকোষ থেকে একটা সময় দুইটা অপত্য কোষ অর্থাৎ দুটো ব্যাকটেরিয়া সৃষ্টি হয়ে যাবে। দেখো শেষ স্টেজে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো ব্যাকটেরিয়া সৃষ্টি হয়ে গেল। দুটো ব্যাকটেরিয়া সৃষ্টি হয়ে গেল। এই ব্যাকটেরিয়ার বাহিরে কোষ প্রাচীরও আছে। কোষ প্রাচীর এতক্ষণ আমি দেখাইনি, তোমরা আঁকার সময় কোষ প্রাচীরও আঁকবে। এটি হচ্ছে ভিতরে প্লাজমা মেমব্রেন আর এটা হচ্ছে কোষ প্রাচীর। দেখো কিভাবে একটি মাতৃকোষ থেকে দ্বিবিভাজন প্রক্রিয়ায় দুটো অপত্য কোষ তৈরি হয়েছে, যেগুলো কিনা মাতৃকোষেরই সমান আকার, দুটোর আকার সেম, এটার মতোই দুটোর আকার সেম। আশা করি তোমরা দ্বিভাজন প্রক্রিয়া যদি পরীক্ষায় আসে তাহলে দ্বিভাজন প্রক্রিয়া সম্পর্কে খুব ভালোভাবে লিখতে পারবে। আর এমসিকিউ যদি বলি, অ্যাডমিশন টেস্টে যারা দিবে তাদের জন্য এবং একাডেমিক স্টেজে যারা আছো তাদের জন্য, মাতৃকোষের সমান আকার। দেখো মাতৃকোষ যেটা ছিল তার যে আকারটা ছিল ঠিক সেই সমান আকারেই কিন্তু দ্বিভাজন প্রক্রিয়াতে কোষের সৃষ্টি হয়। ব্যাকটেরিয়া, নতুন ব্যাকটেরিয়াগুলো মাতৃকোষের সমানই থাকে, এই জিনিসটা মনে রাখবে। আর লাস্ট স্টেজে এখানে একটা প্রেশার থেকে, প্রেশারের কারণে তারা বিচ্ছিন্ন হয়ে যায়, সেই প্রেশারটা হচ্ছে টার্গার প্রেশার। সেই প্রেশারটা হচ্ছে টার্গার প্রেশার। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবে। এখন আমরা দ্বিভাজন আচ্ছা, আমি আরেকটি প্রক্রিয়া লিখিনি, লিখতে ভুলে গিয়েছিলাম। আরেকটা প্রক্রিয়া ছিল হচ্ছে মুকুলোদ্গম। এখন আমরা মুকুলোদ্গম সম্পর্কে জানবো। মুকুলোদ্গম খুবই সহজ। মুকুলোদ্গম হচ্ছে, ধরো এটি একটি ব্যাকটেরিয়ার কোষ। এই কোষটা ধরো একটা সাইড ফুলে যাবে। আমরা যখন কাউকে আঘাত করি তার দেখা যায় না একটা জায়গা ফুলে যায়, ধরো সেই ধরনের কোনো একটা ঘটনার কারণে তাদের একটা সাইড ফুলে গেল। এর ভেতরে কি ছিল? এর ভেতরে ছিল হচ্ছে নিউক্লিয়েট, অর্থাৎ ডিএনএ রিলেটেড তুমি বলতে পারো কিছু ছিল। নিউক্লিয়ার বস্তুগুলো, যেটা অ্যাকচুয়ালি বংশগতিতে মেইন ভূমিকা পালন করে, ছিল। তার রেপ্লিকেশন, তার অনুলিপন হবে, অর্থাৎ আরেকটা তৈরি হচ্ছে। আশা করি বুঝতে পারছো, একটা ছিল আরেকটা তৈরি হচ্ছে। ফুলেও গিয়েছে, মানে একটা কর্নার ফুলে গিয়েছে, মানে এখানে ভাষাগত হচ্ছে কুড়ি সৃষ্টি হয়েছে। কুড়ি সৃষ্টি হবে, তারপর কুড়ি সৃষ্টি হওয়ার সাথে সাথে নিউক্লিয়ার বস্তু আরেকটা সৃষ্টি হতে থাকবে। পরের স্টেজে এই নিউক্লিয়ার বস্তুটা এটাও একটু পরিপক্ক হবে, তার কুড়িটা একটু পরিপক্ক হবে, আর নিউক্লিয়ার বস্তু একটা তো এখানে আছেই, আর একটা এখানে সৃষ্টি হতে হতে বিচ্ছিন্ন হয়ে এখানে চলে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। জিহাদ বলেছে, খুব সুন্দর বলছেন, থ্যাংক ইউ। আশা করি তুমি সম্পূর্ণ ক্লাসটি করবে। আর তোমরা যারা দেখছো তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই করবে। কমেন্ট সেকশনে তোমরা তোমাদের প্রিয় বন্ধুদেরকে মেনশন করে দিবে। এখন আমরা মুকুলোদ্গম দেখছিলাম। মুকুলোদ্গমে অ্যাকচুয়ালি যে মুকুল বিষয়টা হচ্ছে সর্বশেষে আমরা দেখতে পাবো। এখন দেখো এখানে যে মাছে যে একটা মানে হচ্ছে, জিনিসটা হচ্ছে একটা কোষ থেকে আরেকটা হচ্ছে, প্রসেসিং চলছে। এখন ওর একটা জয়েন্টে আছে, জয়েন্ট থেকে এখন আলাদা হয়ে যাবে, জয়েন্ট থেকে আলাদা হয়ে গিয়েছে। তাহলে দেখো প্রথমে ব্যাকটেরিয়া হচ্ছে একটা কর্নারে কুড়ি সৃষ্টি হয়। ব্যাকটেরিয়া একটি কোষে হচ্ছে একটা কর্নারে কুড়ি সৃষ্টি হয়। তারপর হচ্ছে যে ভেতরে নিউক্লিয়েট থাকে, ওই নিউক্লিয়েট হচ্ছে বিভক্ত হয়, আরেকটা নিউক্লিয়েট সৃষ্টি করে। এখন তারপর ওই আরেকটা
এটা পরিপক্কতা পাওয়ার পর এখানে প্রবেশ করে। এখন এই অ্যাটাচমেন্টটা তারা যেভাবে যুক্ত ছিল সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে তারা আলাদাভাবে মুকুল তৈরি করবে। তার মানে একটা থেকে আরেকটা পেয়েছো, অর্থাৎ তোমার সর্বশেষ তুমি দুটো কোষ পেয়েছো, সেজন্য এটাও হচ্ছে একটা জনন প্রক্রিয়া। আশা করি বুঝতে পারছো। আর যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। এখন আমরা মুকুলোদ্গম শিখে গিয়েছি। এখন জানবো হচ্ছে যৌন জনন, ব্যাকটেরিয়া যৌন জনন নিয়ে। আচ্ছা, ব্যাকটেরিয়া যৌন জনন নিয়ে জানি। ব্যাকটেরিয়ার যৌন জনন যখন পড়বো তখন হচ্ছে আমাদেরকে তিনটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে কনজুগেশন নালিকা, আরেকটা হচ্ছে ট্রান্সফরমেশন, আরেকটা হচ্ছে ট্রান্সডাকশন। কনজুগেশন নালিকার মাধ্যমে যেভাবে হয় সেটা এখন দেখাতে যাচ্ছি আমি। অনেকের কাছে এখানে কিছু কনফিউশন কাজ করতে পারে। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি ছবি এঁকে তোমাদের কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব। এখন দেখাই। প্রথমে যে জিনিসটা হয়, এখানে একটা দাতা কোষ আর একটা গ্রহিতা কোষ থাকে। একটা দাতা কোষ আর একটা গ্রহিতা কোষ থাকে। ধরলাম এটা হচ্ছে দাতা কোষ আর এটা হচ্ছে গ্রহিতা কোষ। দাতা কোষ আর এটা হচ্ছে গ্রহিতা কোষ। দাতা কোষে ব্যাকটেরিয়াতে আমরা জানি অবশ্যই ক্রোমোজোম থাকবে। এটা যদি হয় ব্যাকটেরিয়ার ক্রোমোজোম, আর এটা যদি হয় প্লাজমিড, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম আর এটা হচ্ছে প্লাজমিড। এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। আচ্ছা, প্লাজমিডটা আশা করি তোমরা তফাৎটা বুঝতে পারছো। আমি গ্রিন কালার দিয়ে লিখছি আর ক্রোমোজোমটা হচ্ছে রেড কালার দিয়ে লিখছি। এখানে যে ঘটনাটা ঘটে, প্রথমে হচ্ছে দাতা কোষ আর গ্রহিতা কোষের মধ্যে একটি নালিকা সৃষ্টি হবে। যেটাকে আমরা বলি হচ্ছে কনজুগেশন নালিকা। নালিকা সৃষ্টি হলো আর বাহিরে কোষ প্রাচীর আছে। এটা হচ্ছে তোমরা নিজেরা এঁকে নিও, আমি শুধু মেইনটাই দেখাচ্ছি। আর এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, আর এটা ছিল হচ্ছে প্লাজমিড, আর এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। এখন গ্রহিতা যে কোষটি থাকে সেই কোষে প্লাজমিডটি হচ্ছে গ্রহিতা কোষে স্থানান্তরিত হবে। কিভাবে স্থানান্তরিত হবে? গ্রহিতা কোষে স্থানান্তরিত হবে অনুলিপনের মাধ্যমে। অর্থাৎ এই প্লাজমিড থেকে যখন হচ্ছে একটা কনজুগেশন নালিকা সৃষ্টি হয়ে যাবে, তখন এই প্লাজমিড থেকে অনুলিপনের মাধ্যমে অর্থাৎ আরেকটি প্লাজমিড সৃষ্টি হবে। এখানে কনজুগেশন নালী তৈরি হওয়ার সাথে সাথে আরেকটি প্লাজমিড সৃষ্টি হওয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ আরেকটি প্লাজমিড সৃষ্টি হচ্ছে। প্রক্রিয়াটা দেখাচ্ছি। সৃষ্টি হওয়া বস্তুগুলো আস্তে আস্তে যাচ্ছে, তারপর এই প্লাজমিডটা সম্পূর্ণরূপে প্রক্রিয়া মানে হয়ে যাওয়ার এই যে প্রক্রিয়া আরেকটি প্লাজমিডে পরিণত হয়ে গিয়েছে।
অর্থাৎ অনুলিপন প্রক্রিয়াটি হয়ে গিয়েছে। ব্যাকটেরিয়াল ডিএনএ প্লাজমিড যেহেতু অনুলিপন হয়ে গিয়েছে, এখন এই যে কনজুগেশন নালিকা এর কোনো দরকার নেই, তাই হচ্ছে কনজুগেশন নালিকাটাও উঠে গিয়েছে। অর্থাৎ তোমরা এখন দেখতে পাচ্ছ কিভাবে দাতা এবং গ্রহিতার মধ্যে দাতা সাহায্য করেছে গ্রহিতাকে প্লাজমিড তৈরিতে। দাতা কিভাবে গ্রহিতাতে প্লাজমিড তৈরি করেছে, প্লাজমিড সৃষ্টি করেছে অনুলিপন প্রক্রিয়া তোমরা দেখেছো। এটাই হচ্ছে যৌন জনন। বেসিক্যালি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যৌন জনন বলতে কোনো কিছু নেই, কিন্তু বংশগতীয় বস্তু ডিএনএর এই যে স্থানান্তর, ডিএনএ যে একটা স্থানান্তর হচ্ছে, এটাকে যৌন জনন হিসেবে ধরা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। জিহাদ বলেছে, আপু আপনি ডেইলি ক্লাস নিবেন নাকি, টাইমটা যদি বলতেন। আচ্ছা, আমি হচ্ছে বায়োলজির বোটানির 4th চ্যাপ্টার থেকে 8টা ক্লাস নিচ্ছিলাম। এখন 8টা ক্লাস দেখতে দেখতে 6 নাম্বার ক্লাসে এসেছি। তোমরা আমাকে আরও 4টা ক্লাসে দেখতে পাবে। সামনে তোমাদের ভালো লাগলে আরও আসতে পারি ক্লাস নিয়ে। এখন সামনে আরও 4টা ক্লাস দেখতে পাবে। আমি টাইমটা এখন ঠিক বলতে পারছি না। টাইমটা তোমাদেরকে পোস্টারের মাধ্যমে, নোটবাস্কেট গ্রুপে অ্যাক্টিভ থেকেও পোস্টারের মাধ্যমে জানানো হবে। আশা করি তোমরা জেনে যাবে। আর তোমরা চেষ্টা করবে সবসময় ক্লাসগুলো জয়েন করা। আর যদি এখন দেখে না থাকো, ইউটিউবে নোটবাস্কেট চ্যানেলেও পাবে এবং গ্রুপেও সবগুলো লাইভ ক্লাস আছে, দেখে নিও। এখন আমরা একটি স্টেজ বুঝে গিয়েছি, এটা হচ্ছে যৌন জননের একটি স্টেজ। এখন আরেকটা স্টেজ, ওই স্টেজটা হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে হয়। সেটা হচ্ছে এই যে আমরা এখানে, সেটা খুব তাড়াতাড়ি করে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। ধরো এটা দাতা কোষ, আগের মতো এটা হচ্ছে গ্রহিতা কোষ। এই দাতা কোষে এটা হচ্ছে ক্রোমোজোমের একটা অংশ, এটা পুরোটাই একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। দুটো হচ্ছে ব্যাকটেরিয়া। আচ্ছা, ইব্রাহিম আবির বলছে বাকি ক্লাসগুলোর লিঙ্ক কোথায় পাবো। আচ্ছা, আজকে ক্লাসটা শেষ হলে সবগুলো এই পর্যন্ত যে যে ক্লাস নেওয়া হয়েছে সবগুলো ক্লাসের লিঙ্ক দিয়ে একটি পোস্ট করা হবে। আশা করি তোমরা গ্রুপে অ্যাক্টিভ থাকবে, চেক করে নিবে। আজকের ক্লাসটি শেষ হলেই আমি বলে দিব, তাহলে ওরা গ্রুপের মেম্বাররা একসাথে সবগুলো ক্লাস লিঙ্ক দিয়ে দিবে। তোমরা লাস্ট সবগুলো ক্লাস দেখে নিবে, তাহলে তোমাদের বুঝতেও সুবিধে হবে। এখন দেখো, এই যে দুটো ব্যাকটেরিয়া দেখিয়েছি, এই দুটো ব্যাকটেরিয়ার এটা হচ্ছে ক্রোমোজোম, এটা হচ্ছে ক্রোমোজোম। এখন এদের মধ্যে কিভাবে যৌন জননটা হবে, বেসিক্যালি বলতে গেলে তোমরা যে আধ্যাত্মিকভাবে যৌন জনন বুঝো, এটাতেই কিন্তু বেসিক্যালি দেখতে পাবে। দেখো, আগের মতো কনজুগেশন নালিকা তৈরি হবে। এই যে কনজুগেশন নালিকা তৈরি হয়েছে। এখন এই দাতা যে ব্যাকটেরিয়া কোষটা আছে, এই দাতা ব্যাকটেরিয়া কোষের কিছুটা অংশ গ্রহিতা ব্যাকটেরিয়া কোষে চলে যাবে। অর্থাৎ আমরা জানি ওখানে হচ্ছে, আমরা নর্মালি যৌন জনন বলতে বুঝি লাইক এখান থেকে কিছু আসলো, তারপর এই ব্যাকটেরিয়া থেকে কিছু আসলো, এই ব্যাকটেরিয়া থেকে কিছু আসলো, দেন হচ্ছে অপত্য কোষ পাবো, সেটাই হচ্ছে যৌন জনন। এরকম টাইপ বুঝি না। এখানে কিন্তু আমরা দেখছি যে শুধু একটা ব্যাকটেরিয়া, প্রথম একটা ব্যাকটেরিয়া আরেকটা ব্যাকটেরিয়াকে প্লাজমিড তৈরি করে দিচ্ছে, এরকমটা। কিন্তু এখানে এই স্টেজটাতে আমরা যৌন জনন টাইপের কিছু দেখব। দেখো, দাতা কোষ কি করবে, দাতা কোষের তার এই যে কিছুটা অংশ গ্রহিতা কোষকে দিয়ে দিবে। দাতা কোষ তার এই কিছুটা অংশ গ্রহিতা কোষে কনজুগেশন নালিকার মাধ্যমে দিয়ে দিচ্ছে। তারপর দিয়ে দিল, তার মানে এই না যে দাতা কোষে কিছু কমে গিয়েছে। কিভাবে দিয়েছে, দাতা কোষ সৃষ্টি করেছে। এই যে আমরা জানি, আমরা যখন ফার্স্ট স্টেপটা পড়বো তখন দেখবো যে রেপ্লিকেশন কিছু ব্যাপার আছে, অনুলিপন সে সৃষ্টি করে, তার দরকার হলে তৈরি করে, সে এক্সট্রা
এই পার্টটা থেকে তৈরি করেছে। দেখো আগেও কিন্তু দেখেছি প্লাজমিড থেকে আরেকটা প্লাজমিড তৈরি হয়েছে, তার মানে এই দাতা কোষে প্লাজমিড হারিয়ে গেছে তা কিন্তু না, আরেকটা তৈরি হয়েছে, তারটাও আছে, আরেকটা তৈরি হয়েছে। কিছু প্রসেসের মাধ্যমে, কিছু এনজাইমের মাধ্যমে এগুলো তৈরি হয়, তোমরা ফার্স্ট চ্যাপ্টার পড়লে অবশ্যই জানবে। এখন দেখো এই যে ক্রোমোজোমের কিছুটা অংশ চলে এসেছে দাতা, গ্রহিতা থেকে দাতাতে চলে এসেছে, গ্রহিতা থেকে দাতাতে চলে এসেছে। এখন যেহেতু চলে এসেছে, এখন আর কনজুগেশন নালিকার দরকার নেই। এই পার্টটা থেকে অ্যাকচুয়ালি গ্রহিতা কোষের জন্য ক্রোমোজোম সৃষ্টি হয়েছিল। এখন গ্রহিতা কোষে কি হবে? গ্রহিতা কোষে সম্পূর্ণভাবে একটা ভালো অবস্থাতেই গ্রহিতা কোষের যে ক্রোমোজোমটা, দাতা কোষ গ্রহিতা কোষকে যে ক্রোমোজোমটা দিয়েছে সেটা একটা ভালো অবস্থানে আসবে। এটা হচ্ছে গ্রহিতা কোষের ক্রোমোজোম। এখন তারা একসাথে মিক্সড হবে, ক্রসিং যেটাকে বলে, ক্রসিং ওভারটা এখন হবে। কিভাবে ক্রসিং ওভার হবে দেখো, তোমরা কোষ বিভাজন চ্যাপ্টার পড়লে ক্রসিং ওভার জিনিসটি কি এই টার্মগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। এই যে এটার সাথে এটা ক্রসিং ওভার হয়ে গিয়েছে। এখন দেখো কি সুন্দর, একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া তৈরি হয়েছে, সেজন্য এই প্রক্রিয়াগুলোকে বলা হচ্ছে জনন প্রক্রিয়া। আর যেহেতু এখানে প্রধানত কোষের ভেতর যে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয়ার বস্তুর আদান প্রদান হচ্ছে, নিউক্লিয়ার বস্তু দিয়ে কাজকর্মটা হচ্ছে, সেহেতু এগুলোকে যৌন জনন বলা হচ্ছে। বেসিক্যালি বলতে গেলে ব্যাকটেরিয়ার মধ্যে যৌন জনন বলে কোনো ওয়ার্ডই নেই, কিন্তু এই নিউক্লিয়ার বস্তুর স্থানান্তরটাকে বলা হচ্ছে যৌন জনন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসি ট্রান্সফরমেশন, আরেকটা টার্ম যৌন জননের মধ্যে। কনজুগেশন নালী দিয়ে এখন অনেক ঘটনা দেখেছি। এখন ট্রান্সফরমেশনটা হচ্ছে, ধরো এটা একটা ব্যাকটেরিয়া, আমি একটা ব্যাকটেরিয়া আঁকাই, এটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার পরিবেশ থেকে, ধরো এটা হচ্ছে পরিবেশ থেকে এই ব্যাকটেরিয়া যে গ্রহিতা কোষ রিকম্বিনেশন, আচ্ছা এই যে একটা ঘটনা দেখলাম আমরা, হচ্ছে এটাকে বলা হয় রিকম্বিনেশন। ধরো পরিবেশ থেকে বলতে, পরিবেশে অনেক ব্যাকটেরিয়া থাকে, যে কিছু থাকে না, মৃত কোষ থাকে না, পরিবেশ থেকে বলতে হচ্ছে মৃত কোষে আমরা জানি ব্যাকটেরিয়া থাকে। অনেক ব্যাকটেরিয়া আছে মৃতজীবী ব্যাকটেরিয়াগুলো থেকে যদি এভাবে ডিএনএটা এটা হচ্ছে গ্রহিতা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াতে যদি প্রবেশ করে, তার ডিএনএটা এই ব্যাকটেরিয়াতে এসে প্রবেশ করলো, এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সফরমেশন। আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা যারা আছো শেষটুকুই দেখে যাও। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগছে। ক্লাসটি কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আর যদি কোনো কোশ্চেন থাকে তাও জানাবে। এখন যৌন জননের আরেকটা পার্ট ছিল, সেটা হচ্ছে ট্রান্সডাকশন। ট্রান্সডাকশন জিনিসটা হচ্ছে, ফাজ ভাইরাস সম্পর্কে আমরা অনেকবার জেনেছি। ফাজ ভাইরাসের মাধ্যমে একটি ব্যাকটেরিয়া জিনোম অন্য ব্যাকটেরিয়াতে আসলে ফাজ ভাইরাস কি করে? ফাজ ভাইরাস, আমরা টিটুফাজ সম্পর্কে অনেক জেনেছি। ফাজ ভাইরাসটা মূলত অন্য একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, সেজন্য ফাজ ভাইরাসকে বলা হয় ব্যাকটেরিওফাজ। অন্য একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ফাজ ভাইরাস,
ফাস্ট ভাইরাসের কাজটাই হচ্ছে এটা। এখন এই ফাস্ট ভাইরাসের মাধ্যমে যদি একটা ব্যাকটেরিয়ার জিনোম অন্য একটা ব্যাকটেরিয়াতে চলে যায়, ধরো একটা ব্যাকটেরিয়াকে আমি বি দিয়ে প্রকাশ করছি, একটা ব্যাকটেরিয়া জিনোম ডিএনএ, তার জিনোমটাকে ডিএনএ দিয়ে প্রকাশ করছি, ব্যাকটেরিয়া 1 ব্যাকটেরিয়া 2 ডিএনএ। জিনোমটি অন্য একটি ব্যাকটেরিয়াতে প্রবেশ করছে কার মাধ্যমে? ফাস্ট ভাইরাসের মাধ্যমে, এবং প্রবেশ করে রিকম্বিনেশন হচ্ছে এই ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে তার সাথে রিকম্বিনেশন, এভাবে রিকম্বিনেশন হচ্ছে। রিকম্বিনেশন জিনিসটা এমন না যে সেই ব্যাকটেরিয়ার মধ্যে কোনো ক্রোমোজোম ছিল না, সেই ব্যাকটেরিয়াতে ক্রোমোজোম ছিল কিন্তু তার ক্রোমোজোম হচ্ছে এখন আরেকটু নতুন করে তৈরি হচ্ছে। ধরো তুমি এক গ্লাস পানি নিলে, একটা গ্লাসে পানি আছে, পানি থাকাটা ম্যান্ডেটরি, পানি আছে, এই পানির মধ্যে তুমি একটু লবণ দিলে, একটু চিনি দিলে, তাহলে পানিটার টেস্ট একটু ডিফারেন্ট হয়ে যাবে না? এই যে ডিফারেন্টটা আসছে, ডিফারেন্ট ঠিক সেইভাবে রিকম্বিনেশনে এমন, পানিটা ধরো ডিএনএ, এই গ্লাসেও পানি আছে, এই গ্লাসেও পানি আছে, এই ডিএনএটা হচ্ছে পানি। এখন এই গ্লাসের পানিতে যদি ধরো এই দুইটা গ্লাসে একটা কমন জিনিস হচ্ছে পানি, আবার ধরো দুটো গ্লাসের শরবত আছে, এই গ্লাসে যে শরবতটা আছে এটা যদি আমরা এই গ্লাসে ঢেলে দিই তাহলে টেস্টটা কি আগের মতো থাকবে? টেস্টটার একটি ভিন্নতা দেখা যাবে। এই ভিন্নতা আবার নতুন ধরনের নতুন নতুন ব্যাকটেরিয়া, নতুন নতুন প্রজাতি সৃষ্টি করতে সাহায্য করে। এই প্রক্রিয়াটিকে এতক্ষণ যেটি দেখিয়েছি সেটাকে বলা হচ্ছে ট্রান্সডাকশন। আশা করি তোমরা ব্যাকটেরিয়ার বংশ বৃদ্ধি অর্থাৎ ব্যাকটেরিয়ার জনন প্রক্রিয়াটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে আমি চেষ্টা করেছি ব্যাকটেরিয়ার জনন এবং ব্যাকটেরিয়ার গঠন সম্পর্কে 6 এপিসোডে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। একজন বলেছে, সায়েদ সাকিব জাবের বলেছে, ম্যাম আগামীকাল কি ক্লাস আছে? আচ্ছা, যদি ক্লাস থাকে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। নোট বাস্কেট গ্রুপে তোমরা অ্যাক্টিভ থেকো, ওখানে পোস্টার দেওয়া হবে, তোমরা পোস্টার দেখে নিবে। আশা করি তোমরা অবশ্যই জেনে যাবে। যদি ক্লাস থাকে তাহলে তোমরা অবশ্যই জানবে। আর বিগত ক্লাসগুলো অনেকেরই হচ্ছে পেতে সমস্যা হচ্ছে, গ্রুপে র্যান্ডমলি আছে, হয়তো পেতে সমস্যা হচ্ছে। সবগুলো গ্রুপের লিঙ্ক একসাথে করে একটি পোস্ট দেওয়া হবে, তোমরা অ্যাক্টিভ থাকবে। তোমরা সেই পোস্টের লিঙ্কগুলো থেকে বিগত যে ভিডিওগুলো ছিল সবগুলো ক্লাস করে নিবে আশা করি। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ পর্যন্ত ক্লাস করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সবার জন্য শুভকামনা। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার যেদিন ক্লাস নিব ততদিন পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।